দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক মেটাফোর। যখন বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উড়িয়ে দেয়া হলো, তখন তিনি বললেন এই পঞ্চদশ সংশোধনী মানি না, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতার অবস্থা করা হলো। হ্যাঁ, আমি ওইটাতেই আসছি। ওনারা ডকুমেন্ট দেখাচ্ছেন আমাদের মহাসচিব, উনি বলেছিলেন এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই উদ্দেশ্য করে যে এই সংশোধনী ছুঁড়ে ফেলে দেয়া হবে। মানি, ছুঁড়ে ফেলে তো দিয়েছি। পঞ্চদশ সংশোধনী আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে সার্টেন পোর্শন 6টা, 7 ক, খ, আর্টিকেল 44 যেটা হাইকোর্টের ক্ষমতা, এবং 142। এরপরে আছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার যে আর্টিকেল 58 ক এবং 2 ক পরিচ্ছেদ। খালাস 15th অ্যামেন্ডমেন্টের মেইন জিস্ট। তারপরে এই 15th অ্যামেন্ডমেন্টের মানে স্পিকার 55টা দফা, ব্যারিস্টার বন্ধুরা পড়তে পারেন। 55টা দফার মধ্যে এই 6 দফা নাই। আরেকটা রিইনস্টেট করা হয়েছে নিরীহ আইন, এটা পরিবেশ সংক্রান্ত দফা। বাকি রইল, বাকি 55টার মধ্যে বাকিগুলার কি হবে? হাইকোর্ট বলে দিল এগুলা পার্লামেন্টের ব্যাপার, পার্লামেন্ট ডিসাইড করবে এই সব পলিটিক্যাল ইস্যুস। দেখেন ভার্ডিক্টে লেখা আছে কিনা। এই সেই পার্লামেন্ট যেখানে পঞ্চদশ সংশোধনের বাকি ইস্যুগুলোকে আমরা নাই করে দেব। কারণ যিনি রিড করেছিলেন তিনি চেয়েছেন পূর্ণাঙ্গ পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক। হাইকোর্ট 6টা ভার্ডিক্ট দিয়েছে, 6টা বাতিল করেছে, একটা রিইনস্টেট করেছে নিরীহ আইন। বাকিগুলোর ব্যাপারে পার্লামেন্টকে বলেছে যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন্স টু বি ডিসাইডেড বাই দি নেক্সট পার্লামেন্ট। দিস ইজ দি নেক্সট পার্লামেন্ট টু ডিসাইড। আসি এখন জুলাই জাতীয় সনদ, অর্থাৎ জনপ্রত্যাশিত সংস্কার প্রস্তাবে আর কি কি অন্তর্ভুক্ত হতে পারত। কেবল প্রস্তাবনার কথাটা বলেছি, বাকিগুলো এখন বলবো। আর জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নিয়ে তো একটু বড় কথা বলবই। আর রাজনৈতিক সমঝোতা হওয়ার পরেও শেষ মুহূর্তে যে সংস্কার ঐকমত্য কমিশন যা কিছু বাদ দিয়েছে সেই কথা এখন একটু বলি। প্রস্তাবনার মধ্যে যা কিছু বাদ দিয়েছে সেটা তো বললাম। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐকমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। তারপরে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। সম্মত হয়েছিলাম আমরা, ঐকমত্য হয়েছিল, বিরোধী এবং আমরা সবাই মিলে যারা আলোচনা করেছি, 33টা দল ছিল ওখানে। চিঠিও দেয়া হলো আমাদেরকে যে আপনারা এই দফা চান কিনা। আমরা বললাম সংস্কার প্রস্তাবের পক্ষে, আলোচনায় তো আমরা একমত হয়েছিলাম, আবার চিঠি কেন? সেই চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি, হ্যাঁ একমত, কিন্তু সনদ অন্তর্ভুক্ত করা হলো না মাননীয় স্পিকার। আর একটা সম্মত হয়েছিলাম তফসিল, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে, 5ম, 6ষ্ঠ এবং 7ম। যে এইখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো, আমি নাম নিতে চাই না। হলো তফসিল, বলা হলো একজন 7ই মার্চের ভাষণ দিয়েছে, সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। রচনা, লিটারেচার আর্কাইভে থাকতে পারত, সংবিধানে নিয়ে আসলো। তারপর ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে স্বাধীনতার ঘোষণাপত্রের 5ম অথবা 6ষ্ঠ প্যারাতে বলেছিলেন যে মরহুম শেখ মুজিবুর রহমান, ওখানে মরহুম লেখা নাই, যে যথাযথভাবে ঢাকায় স্বাধীনতার ঘোষণা করেছেন। ইতিহাস কি তা বলে? বলে না। সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখে, অর্থাৎ 25 তারিখের দিনগত রাতের 26 তারিখের প্রথম প্রহরে যেটা উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 27 তারিখ, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। তারপরে 27 তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে
এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে সংশোধিতভাবে অন বিহাফ অব দি ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা করেন। এটা ইতিহাস, আমরা অস্বীকার করি না। কিন্তু 26 তারিখে স্বাধীনতার ঘোষণাপত্রে তিনি ঘোষণা দিয়েছেন বলে যেটা লেখা হলো, অস্বীকার করি না মাননীয় স্পিকার, কারণ এটা একটা ন্যাশনাল আর্কাইভের দলিল। কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য আর একটা যে তফসিল ঘোষণা করে তথাকথিত একটা তফসিলের নামে যে লেখা হলো যিনি এত তারিখে ঘোষণা দিয়েছেন বা তার মধ্যে, সেটা তো কোনো গবেষণায় আসে না। সেই জন্য 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। এখন নোট অফ ডিসেন্টের ভাষা কী হবে সেটা নিয়েই তো হয়েছে। এই যে আমাদের ইশতেহার, একটা ইশতেহারের কপি আনছিলাম এখানে, ইশতেহারের মধ্যে বলা আছে যে যারা নির্বাচনী ইশতেহারে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা সেই মতে বাস্তবায়ন করিতে পারিবে। এই ইশতেহার বিএনপি নির্বাচনী ইশতেহার আমরা করেছি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হইবে। সুতরাং জনগণ এখানে 51% ভোট দিয়েছে। আমরা তো বলেছি উচ্চকক্ষের বিষয়ে, আমি এখন বলবো না মানে স্পিকার, উচ্চকক্ষের বিষয়ে আমরা এখানে বলেও দিছি 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রবর্তন করা হইবে। রাজনৈতিক দলসমূহ নিম্নকক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করিবে। এই সেই আমরা তো ম্যান্ডেট পেয়েছি, এটা কনস্টিটিউশনাল ভোট। তারপরে আসে গণভোটের রায়, কেন মানবে না? অবশ্যই মানবে। গণভোটের ভোটটা তো একটা কালারেবল লেজিসলেশন, একটা যে লেজিসলেশনকে বলা হয় ফ্রড অন দি কনস্টিটিউশন, যে লেজিসলেশন করার ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না, সেটা পই পই করে বলেছি, সেটার উপরে গণভোট হয়েছে। তারপরও 4টার মধ্যে 3.5 কান প্রশ্নের মধ্যে আসি তো, যেটা আমাদেরকে জাতীয় প্রতারণার দলিল হিসেবে জোরপূর্বক এখানে ইম্পোজ করা হয়েছে, আমাদের উপরে আরোপ করা হয়েছে, শুধু সেইটুকু প্রশ্নের কথা বলেছিলাম। আমি বলেছিলাম সেই জুলাই আদেশটা, একটাকে আমি নাম দিচ্ছি জুলাই আদেশ, আর এটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই আদেশের যে এতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পরে এটার উপরে হ্যাঁ না ভোট দিয়েছে জানা নেই। 4টা প্রশ্ন দিল, আইনমন্ত্রীটি কি বলেছেন, 4টা প্রশ্নের একটা তফসিলে গিয়ে দেখা যায় সেখানে কোনো প্রপোর্শনের কথা বলা নাই দফা 17-তে। তার মানে এটি এনে দেওয়ার ফল। সুতরাং এই গুজামেল দিয়ে একটা জনগণকে গণভোট দিতে বাধ্য করছে। আমরা তো মানব। আসুন সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি, কোনটা কি করা যাবে। আপনারা সংস্কার বলছেন, আমরা বলছি সংশোধন। ঠিক আছে, আপনারা মনে মনে খুশি থাকলে অসুবিধা নেই সংস্কার নিয়ে, কিন্তু সংবিধান তো অ্যামেন্ডেড হবে, সংশোধিত হবে, এই সংসদেই হবে, এই জাতীয় সংসদেই হবে। অবশ্য যারা বিদেশ থেকে এসেছিলেন সংস্কার কমিশনে, তারা একটা আইডিয়া নিয়ে এসেছিলেন মাননীয় স্পিকার, সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। যেই ক্ষমতা তাকে দেয়া হয়েছিল, দেশে আর এক্সিকিউটিভ ব্রাঞ্চের দরকার ছিল না, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই, সব সেই কাউন্সিলই করবে। আমরা অতঃপর বিতর্ক করে সেটা বের করে দিলাম। তারপরে বলল যে সাংবিধানিক যে সমস্ত নিয়োগ হবে সেখানে আলাপ করেন। আমরা বললাম নির্বাচন কমিশনের গঠন প্রণালী সম্পর্কে আমরা একমত, সাংবিধানিকভাবে সংবিধানে আনবে বিরোধী দল, সরকারি দল মাননীয় স্পিকারের নেতৃত্বে, এবং একটা নিউট্রাল কমিটি করে সেটা করা হবে, আমাদেরই প্রস্তাব। এগুলো বাদে বলছি বাকি যে সমস্ত অর্গানাইজেশনের কথা বলছেন সংস্থা সাংবিধানিক, এগুলো আইন প্রণয়নের মাধ্যমে করা হোক, আমরা দ্বিমত করি নাই। তারা আপার হাউসের মধ্যে সংবিধান সংশোধনে নিয়ে যেতে চায়। আমরা বললাম আপার হাউস পৃথিবীর যে সমস্ত দেশে, উন্নত দেশে আছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সিনেট, সেখানে 50টা অঙ্গরাজ্যে তাদের স্টেটের মধ্যে সরাসরি ভোটে সিনেটর নিযুক্ত হয়। তাদের ক্ষমতা থাকে, সাংবিধানিক ক্ষমতা থাকে, কমিটির ক্ষমতা থাকে, লেজিসলেশনের ক্ষমতা থাকে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা জানি, কাউন্সিল অফ স্টেটস,
ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 80 তারা বলছে যে ইট ইজ কাউন্সিল অফ স্টেটস, যেটা রাজ্যসভা নামে পরিচিত, তারা সরাসরি ভোটে নির্বাচিত নন। তাদের লেজিসলেশনের ক্ষমতা ইনডাইরেক্টলি দেয়া হয়, লোয়ার হাউসের মধ্যে আসে, আপার হাউসের থেকে প্রস্তাব আসে। কিন্তু লোয়ার হাউসে যারা ডাইরেক্টলি নির্বাচিত তাদেরই ক্ষমতা হচ্ছে চূড়ান্ত। মানে স্পিকার একটা অনির্বাচিত বডি, যেখানে জনগণ সরাসরি তাদের সার্বভৌম ক্ষমতা দেয়নি, সেখানে সার্বভৌম পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে আপনি সংবিধানের যেটা চূড়ান্ত আইন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেটা সংশোধন করতে দিবেন, এটা ন্যায্য নয়। আমরা একমত হইনি। সেই প্রশ্নটাও গণভোটের মধ্যে কেন দিতে হলো? যাই হোক, এখন আমি সেই আলাপে যাব না। আমি শুধু অনেক কথাই এখানে বলে ফেলেছি। জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি রূপে সংবিধান হচ্ছে চূড়ান্ত আইন। সবাই অভিপ্রায়ের কথা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের কথা বলেন। আসুন সে অভিপ্রায় হিসাবে, জনগণের সে অভিপ্রায়কে চূড়ান্ত রূপ দিতে গেলে সংবিধানে আগে আনতে হবে। তারপরেই প্রথমবারের মতো যখন অভিপ্রায়কে সংবিধানে আনা হলো, তখন সেটা 4 নভেম্বর 1972 সংবিধান হিসেবে পরিণত হলো এবং সেটা অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে, মানে প্রকাশ হিসাবে গৃহীত হলো। দিস ইজ কল্ড কনস্টিটিউশন। এখন আমরা এই অভিপ্রায়কে, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা ধারণ করি, কনস্টিটিউশনে নিয়ে আসি, অভিপ্রায়কে মূল্যায়ন করি, অভিব্যক্ত করি, প্রকাশিত করি, তখন সেই অভিপ্রায়ের মূল্যায়ন হবে। আদারওয়াইজ এই অভিপ্রায় তো রাস্তায় মিছিল দিতে পারবেন, কিন্তু অভিপ্রায়কে সংবিধানে ধারণ করার জন্য এই পার্লামেন্টে আসতে হবে, অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে। সেই অভিপ্রায়গুলোকে আমরা ধারণ করব। আমরা সম্মান করি জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আবেগকে, আমরা সম্মান করি তাদের আকাঙ্ক্ষাকে, শহীদের স্বপ্নকে। সে অভিপ্রায়কে আমরা ধারণ করার জন্য তো সংবিধান সংশোধন করতে চাই, মাননীয় স্পিকার। যাই হোক, এখন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৫ম সংশোধন নিয়ে কথা বললেন, 2 লাইন না বললে রেকর্ডে থেকে যাবে, সেই জন্যই বলি। ৫ম সংশোধনী যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে 3য় সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বিল উড়িয়ে দেওয়া হয়েছিল। আমি বলি ইনজাস্টিস খায়রুল হক, সরি, এটা আনকনস্টিটিউশনাল ওয়ার্ড, আই উড ড্র। এই জাস্টিস খায়রুল হক 3য় সংশোধনী উড়িয়ে দিলেন এবং কিছু অবজারভেশন দিলেন যে পার্লামেন্ট মে কনসিডার বলে, শ্যাল বলতে পারে না, যেহেতু জুডিশিয়ারি ক্যানট ডিকটেট দি সুভারেইন পার্লামেন্ট। এইখানে এগেইন সুভারেনিটি অফ দি পার্লামেন্ট প্রমাণিত। জুডিশিয়ারির হাত এখানেই সীমাবদ্ধ যে এই সুভারেইন লেজিসলেচারকে, পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না, সাজেস্ট করতে পারে। এবং এখানকার পাশকৃত যে কোনো অ্যামেন্ডমেন্ট, আইন, সংবিধান হোক আর যাই হোক, ইন্টারপ্রিট করতে পারে একজন ব্যারিস্টার সদস্য বলেছেন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রিট করতে পারে কনস্টিটিউশনের। এবং ইন্টারপ্রিটের পরে যদি মনে হয় যে এটা তাদের বিবেচনায় আনকনস্টিটিউশনাল কোনো বিধান, ডিক্লেয়ার করতে পারে আল্টা বায়ার্স দ্য কনস্টিটিউশন, এবং নাল অ্যান্ড ভয়েড যাই হোক, যেই ভাষাই হোক, করতে পারে, ওইখানেই সীমাবদ্ধ। কিন্তু পার্লামেন্ট সেইটার অনুবলে তারা বলতে পারে না যে পার্লামেন্টকে এই এনাক্টমেন্ট নিতে হবে। আমাদেরকে এখনও সেই জন্য বলি, তত্ত্বাবধায়ক সরকার বিল আমাদেরকে এখানে গ্রহণ করতে হবে, মাননীয় স্পিকার। 3য় সংশোধন বিলের মাধ্যমে জাজমেন্টকে তো তাই বলতে হবে, জুডিশিয়ারিকে তাই বলতে হবে। 3য় সংশোধনীকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো, সেইটাকে আবার রিভিউতে বলা হলো নো, 3য় সংশোধনী লেজিটিমেট এনাক্টমেন্ট। কিন্তু সেটা যেহেতু এটাকে বলা হয়, এটা ডক্ট্রিন অফ ইক্লিপস, ডক্ট্রিন অফ ইক্লিপস অনুসারে সেটা রিইনস্টেট হয়েছে, চন্দ্রগ্রহণ চলে গিয়েছে। কিন্তু তারপরেও এই পার্লামেন্টকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল আবার আনতে হবে, সংশোধনের মাধ্যমে নিয়ে আসতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল করার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের চেষ্টা করেছেন। তিনি শান্তিতে শুয়ে আছেন, কারণ 3য় সংশোধনী বহাল হয়েছে, মাননীয় স্পিকার। আর 5ম সংশোধনী, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা এখানে অগণতান্ত্রিক সংশোধনী করেছিল, সেটা বাতিল হয়েছে, মাননীয় স্পিকার। পূর্ণাঙ্গ বাতিল হয়নি, আপিল হয়েছে আপিলের ডিভিশনে। হাইকোর্ট যেটুকু বাতিল করেছে, বাকিগুলো ওখানে করবে। কিন্তু আমি বলি কি, মাননীয় স্পিকার, সেইটার আর প্রয়োজন নাই। এই পার্লামেন্ট যথেষ্ট 5ম সংশোধনীর 55 দফার সকল বিধান এখানেই আমরা বিলুপ্ত করে দিতে পারবো, যদি আমরা সবাই এগ্রিড হই। জুডিশিয়ারির প্রয়োজন নেই, এখানেই হচ্ছে সুভারেনিটি অফ দি পার্লামেন্ট।
আমি এখনো আপনার ইয়ের মধ্যে আসি নাই মাননীয় স্পিকার।